তখন কংগ্রেসের গান্ধীবাদী নেতারা তাকে ঠাট্টা করার জন্য বলেছিল যে সব দায়িত্ব তোই সবাই নিয়ে নিয়েছে, তোমার আর কি দায়িত্ব রয়েছে, তুমি একটা কাজ করো, ভলেন্টিয়ারের দায়িত্বটা নাও। এই ভলেন্টিয়ারের কাজ তো আছেই, খাওয়া দাওয়া দেওয়া, খাওয়ার দেওয়া, তারপর অনুষ্ঠান মঞ্চে পাহারা দেওয়া, তুমি সেই দায়িত্বটাই নিয়ে নাও। মানে মূলত তাকে অপমান করবার জন্য। পাশে দাঁড়িয়ে বন্ধুর এই চরম লাঞ্ছনা দেখেছিলেন সত্যরঞ্জন বক্সী এবং হাত ধরে টেনে তাকে বাইরে বের করে এনেছিলেন এবং তাকে বলেছিলেন, যা দায়িত্ব দিচ্ছে মুখ বুঝে নিয়ে নিন সুভাষবাবু, আমরা এমন ভলেন্টিয়ার শুরু করব যে কলকাতা কংগ্রেসের নেতৃত্ব সারা জীবন এই ভলেন্টিয়ারদেরকে ভুলবে না। বেঙ্গল ভলেন্টিয়ার্স শুধুমাত্র 1930 সালে কয়েক লোম্যান হত্যা, 1930 সালের ডিসেম্বর মাসে রাইটার্স আউটরেজ, বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং, তারপরে তার মানে বেঙ্গল ভলেন্টিয়ার্সের পার্ট ছিল, প্রত্যেকে বেঙ্গল ভলেন্টিয়ার্সের পার্ট। এই যে পরপর ঘটনাগুলো ঘটেছে এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স মূলত পার্ট ছিল তোমার পূর্ববঙ্গে, ঢাকা। সরি ইন্টারাপ্ট করলাম একটু, এই যে ঘটনাগুলো ঘটছে, রাইটার্স বিল্ডিং অ্যাটাক, এগুলো কি তার মানে নেতৃত্বে সুভাষচন্দ্র রয়েছেন? পেছন থেকে সুভাষচন্দ্র রয়েছে। সুভাষচন্দ্র কিন্তু ফিরেছিলেন দেশে এবং তার বিপ্লবী সাথীদের দেওয়া কথা রাখতেই ফিরেছিলেন এবং ফিরে তার বাণী ছিল, এই পাপ পঙ্কিল রাজনীতি আর নয়, দেশের সেবা করো, মানুষের সেবা করো। এবং তার যারা সাথী, তার যারা কমরেড, তারা কিন্তু সেই কাজই করে গিয়েছিলেন। কিন্তু আমরা সুভাষচন্দ্রকে ধরতে পারিনি, চিনতে পারিনি। তাই এখনো আমাদের মনে অনেক সংশয় যে তিনি সুভাষচন্দ্র ছিলেন কি। যে অনেকেই আমাকে বলে যে কুণালের চ্যানেলেতে বই প্রমোট করতে কি দরকার হয়, কি নেয় কুণাল, এটা অনেকে বলে। তাদেরকে একটা কথা বলছি, এটা ভালো কাজ, কুণাল আর কিছু নেয় না। কারণ আজকে আমি যখন কুণালের স্টুডিওতে আসলাম, তা আমি দাঁড়িয়েছিলাম, কুণাল নিজে গিয়ে আমাকে বাইকেতে চাপিয়ে নিয়ে এসছে, তার জন্য আমার একটি পয়সাও খরচা হয়নি। নমস্কার, আই এম বসের আবার একটা নতুন এপিসোড আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। আজকের এপিসোডে ভারতের স্বাধীনতা সংগ্রামকে আরো একবার সামনে নিয়ে আসবো, কিন্তু একটা বিষয় হয়তো আপনাদের খুব গভীরভাবে অবাক করতে পারে। তা হলো ভারতের স্বাধীনতা সংগ্রামকে একটা সময়ের পর, মানে বলতে পারেন যে ব্রিটিশ শাসনের 150 বছর পর, যারা নতুন প্রজন্মের মধ্যে ত্বরান্বিত করেছিলেন, বা শুধু ত্বরান্বিতই করেননি, নিজেরাও কিন্তু সরাসরি এগিয়ে এসেছিলেন। কিছু মানুষের নাম আপনারা জানেন আর কিছু মানুষের নাম সেভাবে জানেন না। তাদের মধ্যে অন্যতম এমন একজন ব্যক্তিত্ব, যাকে শুধুমাত্র আমরা এটাই জেনে এসেছি যে তিনি স্বাধীনতা সংগ্রামে যুব সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি শুধু উদ্বুদ্ধই করেননি, তিনি সাহায্য করেছেন এবং কোথাও কোথাও সক্রিয়ভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়েছেন। তিনি হলেন আর কেউ নন, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর যেভাবে স্বাধীনতা সংগ্রাম ছড়িয়ে পড়েছিল গোটা দেশের মধ্যে, তার আগের পর্যায়টা কিন্তু আমাদের কাছে অধরা। এক, স্বামী বিবেকানন্দ তার সময়কালে তিনি ঠিক কি করলেন, কিভাবে উদ্বুদ্ধ করলেন, কিভাবে সরাসরি যুক্ত হলেন, এবং দ্বিতীয়ত তার মৃত্যুর পর বিশেষ করে বেঙ্গল ভলেন্টিয়ার্সের নাম যখন আমরা বারবার শুনি, সেই বেঙ্গল ভলেন্টিয়ার্সের জন্মসূত্র কিন্তু কোথাও বিবেকানন্দর থেকেই পরবর্তীকালে নাম বেঙ্গল ভলেন্টিয়ার্স হয়। এই গোটা ইতিহাসটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আজকের এই এপিসোডে আমার সঙ্গে আরো একবার রয়েছেন লেখক এবং গবেষক সৌম্যব্রত দাশগুপ্ত। সৌম্য, ধন্যবাদ আরো একবার আমার এই এপিসোডে যোগ দেওয়ার জন্য। আই এম বোসের স্পেশাল এপিসোডে, বিশেষ করে যখন আমরা স্বামী বিবেকানন্দকে নিয়ে কথা বলছি। স্বাগত আরেকবার। তোমাকে অনেক ধন্যবাদ কুণালদা, আমাকে এখানে নিয়ে আসবার জন্য এবং আরেকবার সুযোগ দেওয়ার জন্য। বিশেষ করে আজকের মতো দিনে, স্বামী বিবেকানন্দের আজকে জন্মদিন, জাতীয় যুব দিবস হিসেবে দিনটাকে আমরা পালন করি। তুমি যে প্রথমেই কথাটা বললে, স্বামীজি বহু মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। আজকে আমরা যাদের কথা বলবো, বেঙ্গল ভলেন্টিয়ার্স, তাদের প্রতিষ্ঠাতাদের কথা বলবো, হেমচন্দ্র ঘোষের কথা বলবো, তাকে কিন্তু স্বামী বিবেকানন্দ সরাসরি বিপ্লবী হওয়ার জন্য উপদেশ দিয়েছিলেন। 1901 সালে বিবেকানন্দ ঢাকা সফরে গিয়েছিলেন এবং সেখানেই প্রথম হেমচন্দ্র ঘোষের সাথে বিবেকানন্দের দেখা হয়েছিল। তার আরেকটু পিছনে পিছিয়ে যাব, কয়েক মাস আগে বেলুর মঠে প্রয়াণের আগে কামাখ্যা মিত্রকে স্বামী বিবেকানন্দ একটি অনবদ্য কথা বলেছিলেন, হোয়াটস ইন্ডিয়া নিডস টুডে ইজ বোম। বিবেকানন্দ বোম তৈরি করতে চাইছেন। আচ্ছা, হিরণ্ময়ানন্দকে বলছেন, হিরণ্ময়ানন্দ সেই সময়ের একজন প্রবীণ সাধু, পরবর্তীকালে তিনি সেই সময় তিনি যুবক, তিনি সবে মঠে যোগ দিয়েছেন। তিনি বলছেন, একদিন স্বামীজি হঠাৎ করে কথার ছলে বলে বসলেন যে আমি যদি বোমা তৈরি করে দিই, তোরা লাটের বাড়িতে ফেলে আসতে পারবি।
এবং আমি বিদেশ থেকে বোমা তৈরির বিভিন্ন কলকবজা শিখে এসেছি। হিরণ্ময়ানন্দ ভয় পেয়ে গিয়েছিলেন যে স্বামীজির মুখে এরকম কথা শুনে। পরবর্তীকালে হেমচন্দ্র ঘোষের যখন ইন্টারভিউ নিতে গিয়েছিলেন রামকৃষ্ণ মিশন থেকে, এবং সেখানে আমরা দেখছি হেমচন্দ্র ঘোষ এমন কথা বলছেন, তিনি বলছেন বিবেকানন্দ যেদিনকে এসে 1901 সালের মার্চ মাসে ঢাকার স্টেশনে নেমেছিল, হাজার হাজার মানুষ তাকে সম্বর্ধিত করতে এসেছিল, এবং সেখানে কয়েকজন তরুণ আমরা উপস্থিত ছিলাম। আমরা তখন ছিলাম অনলি ফ্রেন্ডস। আমরা ছিলাম আমি, মানে অর্থাৎ হেমচন্দ্র ঘোষ, শ্রীশচন্দ্র পাল, যাকে বেঙ্গল ভলেন্টিয়ার্সের অ্যাকশন উইজার্ড বলে ডাকা হতো, এবং আরেকজনের নাম শুনলে অবাক হবে, তিনি মাস্টার সাহেব আলিমুদ্দিন আহমেদ, অর্থাৎ একজন মুসলিম। তিনিও কিন্তু গিয়েছিলেন স্বামীজির টানে। এই তথাকথিত ধর্মীয় বেড়াজাল সে সময় স্বামীজির কাছে সবকিছু আলগা হয়ে গিয়েছিল। এবং হেমচন্দ্র ঘোষ অসাধারণ একটি কথা বলেছেন যে আমরা যখন স্বামীজির কাছে গেছিলাম তখন তো আমরা ছিলাম শুধু ফ্রেন্ড, এবং আমরা যখন স্বামীজির কাছ থেকে ফিরে এসেছি, যে কজন তার কাছে বন্ধুরা গেছিলাম, আমরা সারা জীবনের জন্য হয়ে গেলাম কমরেডস উইথ ফেথ। আমরা একে অপরের কমরেডস হয়ে গেলাম, এবং সারা জীবন আমরা সেখানেই শপথ গ্রহণ করলাম একসাথে থাকব, এবং প্রত্যেকে কিন্তু সেই কথা রেখেছিল। মৃত্যু ছাড়া বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিপ্লবীদের কেউ আলাদা করতে পারেনি। এবং আচ্ছা, মানে এইখানে বেঙ্গল ভলেন্টিয়ার্স কিভাবে তৈরি হলো সেটা তো জানবই, এটা হলো সূত্রপাত। এবং তার পরবর্তী সময় বিবেকানন্দর মানে অবর্তমানে তার যে বিভিন্ন বাণী বা তার বক্তব্য, মানুষের মৃত্যুর পর যেভাবে তিনি আরো বেশি মানুষের কাছে প্রকাশিত হয়েছিলেন। কিন্তু আমরা তো এই বিবেকানন্দকে ইতিহাসে পড়ে এসেছি একজন আধ্যাত্মিক পুরুষ হিসেবে। তার সমস্তটাই ছিল তার বক্তব্য কিভাবে প্রজন্ম গ্রহণ করছে। কিন্তু তুমি বলছো স্বামী বিবেকানন্দ বোম বানানোর জন্য ইন্সপায়ার করছেন, এবং তিনি বলছেন যে সমাজে এখন এটাই দরকার, সরাসরি বলছেন। এটা তো আমরা পড়িনি কখনো। হ্যাঁ, তার কারণ বিবেকানন্দকে আমরা আমাদের কাছে বিবেকানন্দ কেবলমাত্র শ্রীরামকৃষ্ণের পাশে সিংহাসনে রেখে পুজো করা। কিন্তু যেসব বিপ্লবীদের কথা আমরা বলছি, হেমচন্দ্র ঘোষের কথা বলছি, এমনকি সুভাষচন্দ্র বসুর কথা বলছি, তাদের কাছে কিন্তু বিবেকানন্দ সেরকম ছিলেন না। বিবেকানন্দ ইয়ং জেনারেশনকে উদ্বুদ্ধ করছেন। বিবেকানন্দ তাদেরকে তাদের দেশ সম্বন্ধে ওয়াকিবহল করে তুলছেন। বিবেকানন্দ তাদেরকে শরীর চর্চা করতে বলছেন। এই যে আজকে জিমনেশিয়াম, এত বিবেকানন্দ বহুদিন আগে তা বলে গিয়েছেন, বলেছে এক একটা ভালো অঞ্চলে এক একটা ভালো জিমনেশিয়াম থাকা দরকার। এবং হেমচন্দ্র ঘোষ বলছেন যে তিনি শরীর একটি মন্দির, শরীরকে সুস্থ রাখবা এবং খুব ভালো শরীর গঠন করতে হবে, এইটার দিকে বিবেকানন্দ খুব জোর দিতেন। এবং শুনলে অবাক হবে, বিবেকানন্দ শুধু পুরুষ নয়, নারীদেরও শরীরচর্চার জন্য উদ্বুদ্ধ করছেন। বিবেকানন্দ চাইছেন একটা বলিষ্ঠ জাতি তৈরি হোক। বিবেকানন্দ কথা শুনে হেমচন্দ্র ঘোষরা ইন্সপায়ার হয়েছিলেন, এবং তারপরেই তারা সেখানে আঁকড়া, যাকে বলতো এখনকার জিমনেশিয়াম তখনকার ছিল আঁকড়া, শ্যামাকান্ত সোহম স্বামীর আঁকড়া, ব্যাঘ্রবীর শ্যামাকান্ত, তিনিও এক সময় বিপ্লবী ছিলেন, পরে সন্ন্যাসী হয়েছিলেন। তা তিনি একটা অসাধারণ অনির্বচনীয় কথা বলতেন। হেমচন্দ্র ঘোষ পরবর্তীকালে বলে গেছেন, তিনি বলতেন ব্রহ্ম সত্য, বুলেটও সত্য। ব্রহ্ম আর বুলেট, ভারতের এই দুটোই এখন দরকার। মানে তাহলে আজকের এই প্রেক্ষাপট থেকে একটা জিনিস বোঝা যায়, মানে যারা একটা সময় নিয়ে বিতর্ক করেছেন বা বর্তমান সময় দাঁড়িয়েও করছেন যে কেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে খুব দ্রুত স্বর্গের কাছাকাছি পৌঁছানো যায়, সেটা কিন্তু এখনকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে বোঝা সম্ভব নয়। সেই সময় বোঝা যাচ্ছিল যে বিবেকানন্দের কথাটা কেন গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হলো, খুব মানে আজকের বিষয়ে যেটা দরকার, বর্তমানে ইয়ং জেনারেশনের কাছে আমাদের যে ফিলসফির কথাগুলো খুব সহজ করে পৌঁছে দেওয়া। এই যে আমাদের লাইফে এত সরো, এত দুঃখ, বিবেকানন্দ সেই বিষয়গুলো দেখেছেন। কিন্তু তুমি যদি দেখো, বিবেকানন্দ অদ্বৈতবাদী। খুব সহজ ভাষায় বললে, যারা অদ্বৈতবাদ মানে মায়া মনে করে, এই পুরো ওয়ার্ল্ড, এই সব কিছু হলো ইলিউশন, মৃত্যুর পরে তো আমরা স্বর্গে চলে যাব। বিবেকানন্দ একদিকে অদ্বৈতবাদ নিয়ে চিন্তা করছেন, আবার একাধারে বিবেকানন্দ কিন্তু এই দারিদ্র পীড়িত ভারতবর্ষের সব থেকে বড় দরদি বন্ধু।
তিনি কিন্তু সেটা উপেক্ষা করতে পারছেন না। এই যে দুটো দিক বিবেকানন্দ সমানভাবে, তার মানুষের দৃষ্টিভঙ্গি, একই বিষয়কে মানুষ দুরকম ভাবে দেখতে পারে, বিবেকানন্দ দেখতে পেরেছিলেন। তাই বিবেকানন্দ একদিকে তিনি অদ্বৈতবাদী সন্ন্যাসী, অদ্বৈতবাদকে জানছেন, আবার আরেকদিকে তিনি মানুষের লাইফের যে সরো তাকে নিয়ে ভাবছেন, প্রতিনিয়ত চিন্তা করছেন যে বহুরূপে সম্মুখে তোমার, এদের মধ্যে ঈশ্বরকে খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। এটার মধ্যেই বিবেকানন্দ। এবং স্বামী বিবেকানন্দ তার এই চিন্তা, একটা অসাধারণ কথা বলেছিলেন যে আমি যা করে গেলাম তা বোঝবার জন্য আরেকটা বিবেকানন্দকে দরকার। বিবেকানন্দ থাকেননি বেশি দিন, তিনি চলে গিয়েছিলেন পৃথিবী ছেড়ে, কিন্তু তিনি দিয়ে গিয়েছিলেন হেমচন্দ্র ঘোষকে, তিনি দিয়ে গিয়েছিলেন হাজার হাজার বিপ্লবী ছেলেদেরকে। 1918 সালে সিডিশন কমিটি একটি রিপোর্ট পেশ করেছিল, তাতে তারা বলছে যে বিপ্লবীদের ঘর থেকে 3টে বই উদ্ধার হচ্ছে, একটা হলো গীতা, একটা হচ্ছে আনন্দমঠ, আর তৃতীয় বইটা হলো বিবেকানন্দের বাণী ও রচনা। এই 3টে বই তুমি একাধারে দেখো, আজকে এত রকমের আলোচনা হচ্ছে গীতা পাঠ নিয়ে, যে বিবেকানন্দ বলে গেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, কিন্তু যারা বিবেকানন্দকে অন্তরে গ্রহণ করেছিলেন সেই বিপ্লবীরা, তারা কিন্তু একাধারে গীতা এবং বিবেকানন্দ দুটোই পড়ছিলেন, নাহলে সিডিশন কমিটির রিপোর্টে এই 3টে বইয়ের কথা থাকতো না। প্রতিটা বিপ্লবীর কাছে তা পাওয়া যাচ্ছে, এবং তাদের কাছে ওটা নিছক ধর্মগ্রন্থ ছিল না, সেটা ছিল চিরন্তন ভারতবর্ষের লাইফস্টাইল। তুমি কিভাবে তোমার জীবনের এই সরো, এই দুঃখ, এই যন্ত্রণা থেকে, এই পুরো লাইফস্টাইল থেকে তুমি কিভাবে নিজেকে আরো উন্নত পর্যায়ে উন্নীত করবে, তার একটা মার্গ। এবং গীতা বহু বছর ধরে মানুষকে ইন্সপায়ার করেছে, বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিপ্লবীদেরও করেছে, কিন্তু কেবলমাত্র একটা ধর্মীয় গ্রন্থ রূপে কিন্তু বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিপ্লবীরা গীতাকে দেখেননি। তার জন্যেই হেমচন্দ্র ঘোষ যখন গিয়ে বিবেকানন্দের পায়ের কাছে বসেছেন, তার পাশে শ্রীশচন্দ্র পাল বসেছেন, তার পাশে মাস্টার আলিমুদ্দিন আহমেদও বসেছেন, 3জনেই বসেছেন। সেখানে সাম্প্রদায়িক ধর্মের কোনো স্থান ছিল না, সেখানে ছিল আনডিলুটেড ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। যে জাতীয়তাবাদ সবাইকে এক করবে, যে জাতীয়তাবাদ ধর্ম, বর্ণ, ভাষাগত সংঘাত সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে এক সুতে বাঁধবে, স্বামীজি তা করে দেখিয়ে গিয়েছিলেন। যদি ধরো আমরা ব্যাপারটাকে এভাবে দুটো পার্টে ভাগ করে নিই, সেকেন্ড পার্টটি আমরা আলোচনা বেশি করব, কিন্তু ফার্স্ট পার্টটা একটু ছুঁয়ে যাবো। এটাই যে যদি আমরা দেখি বিবেকানন্দর মৃত্যু হয়েছিল 1902 সালে, উনি দেহত্যাগ করেন 1902 সালে। তার আগে পর্যন্ত যদি আমি আধুনিক ভারতের স্বাধীনতা সংগ্রামের দিকে তাকাই, তাহলে কি সেভাবে খুব একটা ছাপ পাই নাকি পরবর্তীকালে আমি যদি সেই সময় বাঘাযতীন থেকে শুরু করি বা অরবিন্দ ঘোষ, একের পর এক নাম, যে সময়টা একদম শুরুর দিকে, সুভাষচন্দ্র তখন একেবারেই ছোট বয়সে, তার বিবেকানন্দের মৃত্যুর পর থেকে যে জোয়ারটা এসেছিল সেটা কিন্তু তার মৃত্যুর আগে ছিল না সেভাবে। এটা কি এভাবে ভাগ করতে পারি আমরা? অবশ্যই। তুমি যদি 1901 সালে দেখো, 1897 দেখো, 1898 দেখো, 1899 দেখো, এই যে পরপর ক্রমান্বয়ে সালগুলো চলছে, সে সময় কিন্তু মানুষের মধ্যে রাজনৈতিক বোধ তৈরি হচ্ছে, মানুষ জাগছে, কিন্তু হাতে অস্ত্র তুলতে হবে, বোম তৈরি করতে হবে। ইতালির দিকে তাকাও, ফ্রান্সের দিকে তাকাও, কিংবা সেই সময় সেই সব স্থানের বিপ্লবী আন্দোলনগুলো দ্বারা প্রভাবিত হও, এটা কিন্তু পরে এসেছে, অর্থাৎ স্বামীজি মারা যাওয়ার পরে। বিবেকানন্দ 1902 সালে চলে গেলেন, এবং যে শেষ বাণীটা তিনি হেমচন্দ্র ঘোষকে দিয়েছিলেন, তোরা দেশের মুক্তির জন্য কাজ কর, এই যে মুক্তির জন্য কাজ কর, তার থেকেই 1905 সালে উদ্বুদ্ধ হয়ে হেমচন্দ্র ঘোষ তৈরি করলেন মুক্তি সংঘ, শুরু হলো মুক্তি সংঘের পথ চলা। এবং হেমচন্দ্র ঘোষ পরবর্তীকালে তার লিখিত একটি প্রবন্ধে বলেছেন যে বিবেকানন্দ যখন আমায় বললেন তোরা দেশের মুক্তির জন্য বলি প্রদত্ত হ, তার থেকে এই মুক্তি কথাটা আমার খুব ভালো লাগলো, এবং আমি আমার দলের নাম দিলাম মুক্তি সংঘ। আচ্ছা। এবং এই মুক্তি সংঘে সেদিনকে বিবেকানন্দের কাছে যারা গিয়েছিলেন, আলিমুদ্দিন আহমেদ, হেমচন্দ্র ঘোষ, শ্রীশচন্দ্র পাল, হরিদাস দত্ত, প্রত্যেকে এসে এক হলেন এবং তৈরি হলো মুক্তি সংঘ। এবং এটাই বেঙ্গল ভলেন্টিয়ার্সের ফার্স্ট নিউক্লিয়ার্স বলা যায়। এখান থেকে শুরু হলো, এখান থেকে ওদের যাত্রাপথ শুরু হলো। এর পরবর্তী ধাপ ওরা অনুশীলন সমিতির সাথে একসাথে কাজ করা শুরু করলো, এবং বিভিন্ন ছোট ছোট অ্যাকশন নিজেরা করত। এবং হেমচন্দ্র ঘোষের একটা অদ্ভুত বিষয় ছিল, পার্টির নাম মানুষকে জানাতে হবে, একটি দলের নাম জানাতে হবে, এটা তিনি কোনোদিনই পছন্দ করতেন না। তার কারণ
তিনি ছিলেন অ্যাবসলিউটলি রেভলিউশনারি, এবং রেভলিউশনারির বাইরে তার কোনো রকম কোনো সত্তা ছিল না। এবং তার সাথে যারা তার বন্ধুরা ছিল একইভাবে বিশ্বাস করতো যে রেভলিউশন, অনলি রেভলিউশন, এবং সেটা হবে ন্যাশনালিস্ট রেভলিউশন, ভারতবর্ষের মুক্তি এনে দিতে পারে। এবং তার জন্যে তাদের পার্টির নাম মুক্তি সংঘ, এটা তুমি কোনো পুলিশ ফাইলে পাবে না। বারবার তাদেরকে যুগান্তরে বলে ট্রিট করা হচ্ছে, কিংবা অনুশীলন বলে ট্রিট করা হচ্ছে। 1915 সালে বাঘা যতীনের মৃত্যু হলো বালাসোর বুড়িবালামের তীরে। রাসবিহারী বসু ভারত ছাড়লেন, এবং 1915 সালে রাসবিহারী বাঘা যতীনের যে মিলিত বিপ্লব প্রচেষ্টা তা ব্যর্থ হলো। তারপরে সবাই ধরা পড়লেন এবং হেমচন্দ্র ঘোষও ধরা পড়েন। তার আগেই বেঙ্গল ভলেন্টিয়ার্স কয়েকটি বিপ্লবী আন্দোলন খুব সফলভাবে করেছিল। যেমন প্রফুল্ল চাকিকে ধরিয়ে দিয়েছিলেন নন্দলাল ব্যানার্জি, ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জি। শিয়ালদার সার্পেন্টাইন লেনেতে অ্যাকশন উইজার্ড শ্রীশপাল তাকে দিনে দুপুরে খুন করে এলেন কলকাতার আত্মনতি সমিতির সাথে মিলে। শ্রীশপালের মৃত্যু অব্দি এই ঘটনা পুলিশ প্রশাসন খুঁজে বের করতে পারেনি কে হত্যা করেছে নন্দলাল ব্যানার্জিকে। মানে তাদের প্রত্যেকটা অ্যাকশন এতটা মাপা ছিল। এবং সবচেয়ে বড় অ্যাকশনটা, যেটা কোনো বিপ্লবী দল তাদের সাথে যোগ দিতে চায়নি, কলকাতার মলঙ্গা লেন অঞ্চলে আত্মোন্নতি সমিতির সাথে এক হয়ে তারা রডা কোম্পানির অস্ত্র লুট করলো। এবং এই রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠনই এত সফল মাউজার পিস্তল লুণ্ঠন একটি প্রক্রিয়া যা ব্রিটিশ সরকারকে শঙ্কিত করে তুলেছিল যে বিপ্লবীরা কি করতে পারে। এবং এর ঘটনার পর বাঘা যতীন, তার কাছে যখন অস্ত্র পৌঁছে গিয়েছিল মাউজার, তিনি আনন্দে উৎফুল্ল হয়ে একটি রিভলভার উপহার দিয়েছিলেন হেমচন্দ্র ঘোষকে। এবং তোমাকে একটা কথা জানিয়ে রাখি, তারপর থেকে সারা বাংলায় যতগুলো বিপ্লবী অ্যাকশন পুলিশ দেখেছে সবার হাতে কিন্তু ছিল মাউজার পিস্তল। এবং বাঘা যতীনও যে বালাসোর বুড়িবালামের তীরে যুদ্ধ করেছিলেন এই মাউজার পিস্তল হাতে নিয়ে। তার মূল কৃতিত্ব ছিল হেমচন্দ্র ঘোষের দল মুক্তি সংঘের এবং কলকাতার আত্মোন্নতি সমিতির। হেমচন্দ্র ঘোষরা সফলভাবে প্রথমে এই ঘটনাটি ঘটালেন। তুমি নন্দলাল ব্যানার্জির কথা বললে। কিছুদিন আগেই আমরা যে এপিসোডটা করেছি, একটা পডকাস্ট করেছিলাম, যেখানে প্রফুল্ল চাকির পরিবারের পক্ষ থেকে এই নন্দলাল ব্যানার্জি এবং তিনি কিভাবে প্রফুল্ল চাকিকে ধরিয়ে দিয়েছিলেন বা তার মৃত্যুতে কিভাবে তারও হাত ছিল। আচ্ছা, এইটারই কি বদলা নেওয়ার জন্য এই ঘটনাটা কি তারা ঘটিয়েছিল? একদম। প্রফুল্ল চাকিকে ধরিয়ে দেওয়ার ফলে সারা বাংলা তখন প্রতিশোধের আগুনে জ্বলছে। সেই সময় সেই দায়িত্বটা তুলে নিয়েছিল হেমচন্দ্র ঘোষের মুক্তি সংঘ। তখন তাদের নাম মুক্তি সংঘ এই দায়িত্ব নিল এবং কলকাতার সার্পেন্টাইন লেনে শিয়ালদার কাছের একটি লেবুতলা পার্কের পাশে একটি ছোট্ট রাস্তা, তার মধ্যে দিনে দুপুরে অ্যাকশন উইজার্ড শ্রীশপাল তাকে গুলি করে হত্যা করলেন। এবং শ্রীশপাল বেঁচে ছিলেন প্রায় মধ্য 30-এর দশক অব্দি, কিন্তু পুলিশ কিন্তু কোনোদিনও তাকে গ্রেপ্তার করতে পারেননি, কারণ তার অ্যাকশনের পদ্ধতি এত নিখুঁত ছিল যে তিনি কোনো প্রমাণ ফেলে রেখে যেতেন না। যেমন তিনি কোনো একটা জায়গায় অ্যাকশন নেওয়ার পর সেই অঞ্চলটিকে দীর্ঘদিন ধরে সার্ভে করতেন, সেখানে কিছু রেকি করতেন যে কোন জায়গা দিয়ে পালানোর সুবিধে, কারা কারা সেখানে ওয়াচার, কোন কোন জায়গাগুলো দিয়ে বেরিয়ে বড় রাস্তায় যাওয়া যায়। শ্রীশপাল এই ক্ষেত্রেও তাই করেছিলেন এবং গুলি করে নন্দলাল ব্যানার্জিকে মৃত্যুর পর সেই অঞ্চলে তিনি বেশ কিছুক্ষণ কাটিয়েছিলেন যাতে তার উপরেতে কোনো সন্দেহ না যায়। তাই জন্য সকলেই তাকে যেহেতু দেখেছে, তাই তাকে নিয়ে আর আলাদা করে কোনো পুলিশের মনে বা সাধারণ জনতার মনে তাকে নিয়ে আলাদা করে আর কোনো সন্দেহের অবকাশ ছিল না। শ্রীশপাল ধরা পড়েননি। আচ্ছা, এই মুক্তি সংঘ পরবর্তীকালে বেঙ্গল ভলেন্টিয়ার্স কিভাবে হলো? মুক্তি সংঘ বেঙ্গল ভলেন্টিয়ার্স এই যে হওয়া, তার মাঝখানে একটি বড় এপিসোড তোমায় পেরিয়ে যেতে হবে, তা হলো শ্রী সংঘ। এবং দুটি নাম, একজন হলেন বিপ্লবী দার্শনিক অনিল রায়, আরেকজন হলেন বিপ্লবী দেশনেত্রী লীলা রায়, তাদের দীপালি সংঘ। 1915 সালে যখন সবাই জেলে চলে গেল, অর্থাৎ শ্রীশপাল, হেমচন্দ্র ঘোষ, হরিদাস দত্ত মতো বিপ্লবীরা, তখন প্রমথ চক্রবর্তী তিনি দলটাকে বাঁচিয়ে রাখবার জন্যে চারিদিকে দলের সমস্ত কেন্দ্রগুলো তখন পুলিশ বন্ধ করে দিয়েছে। তিনি একটি ছেলেকে খুঁজে পেলেন, তরুণ একটি ছেলে, মেধাবী, ঢাকার, তিনি হলেন অনিল রায়। তার হাতে তিনি দলের দায়িত্ব দিলেন।
কিন্তু তখনও তিনি কিন্তু এই দলের নামই যে মুক্তি সংঘ সেটা বলেননি, কারণ আগেই তোমাকে বলেছি তাদের মন্ত্রগুপ্তির শপথ এতই ছিল যে দলের নাম যে কি তা অনেকে জানতেই পারতো না, তারা গোপন রাখতেন, যাতে কেউ একজন ধরা পড়ে পুলিশের কাছে সবকিছু বলে দিলেও পুরো দল যাতে ধরা না পড়ে। তাই সেল সিস্টেমে ছোট ছোট করে দলকে ভেঙে নেওয়া হয়েছিল। 1920 সালে এর দায়িত্বে এসেছিলেন অনিল রায়। পরবর্তীকালে তিনি এই দলটির তখন নাম দিয়েছিলেন সোশ্যাল ওয়েলফেয়ার লীগ, এবং তারই একটা বাংলা করে নাম দেওয়া হয়েছিল স্ত্রীসংঘ। তাদের কাজ ছিল মূলত সমাজসেবামূলক কাজ, বন্যাত্রাণে সাহায্য করা, আর তলায় তলায় আবার নতুন করে বিপ্লবী আন্দোলনের জন্য ছেলে সংগ্রহ করা। 1920 সালের পর জেল থেকে ছাড়া পেয়ে যখন বেরিয়ে আসতে শুরু করলেন হেমচন্দ্র ঘোষ, শ্রীশচন্দ্র পাল, তখন প্রমথবাবু এনে তার সাথে আলাপ করিয়ে দিলেন অনিল রায়ের, এবং হেমচন্দ্র ঘোষ দেখে খুব খুশি হয়েছিলেন যে তার দলটাকে বাঁচিয়ে রাখা হয়েছে। কিন্তু তখন সেই দলের নাম হয়ে গেছে স্ত্রীসংঘ। হেমচন্দ্র ঘোষ স্ত্রীসংঘ নাম নিয়েই কাজ শুরু করলেন। স্ত্রীসংঘের ছত্র ছায়ায় আস্তে আস্তে ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়, নিকুঞ্জ সেন, জ্যোতিষ জোয়ারদার, বিনয় বসু, দীনেশ গুপ্ত, বাদল গুপ্ত, বিমল দাশগুপ্ত, প্রফুল্ল দত্তের মতো বিপ্লবীরা এসে এক হয়েছিলেন এবং তারা কাজ শুরু করলেন। এবং আরেকটি নাম তোমাকে বললো, তিনি হলেন মেজর সত্যগুপ্ত, এবং অনিল রায়ের প্রায় সমকক্ষ নেতৃত্বের মধ্যে ছিলেন তিনি। তারা কাজ শুরু করলেন সারা ঢাকা অঞ্চলে। মূলত তাদের কাজ ছিল বোমা তৈরির কৌশল শেখানো এবং সেই কৌশল আয়ত্ত করা, নতুন ধরনের আধুনিক বোমা তৈরি করা। এবং তার জন্য ঢাকা কলেজের ল্যাব থেকে তারা বিভিন্ন ইয়াং স্টুডেন্টদেরকে জুটিয়েছিল ঢাকা কলেজের ল্যাব থেকে, যাতে বোমা তৈরির মশলাপাতি এমনি পাওয়া যায়। এইভাবে কাজ চলছিল। 1925-26 সাল নাগাদ তাদের সাথে যোগাযোগ শুরু করলো কলকাতার, অর্থাৎ সেই সময় হেমচন্দ্র ঘোষ কলকাতায় এসেছেন। কারণ হেমচন্দ্র ঘোষ জানতো যে আমার নামে পুলিশের একটি দাগ পড়ে গেছে, আমি জেল খেটে এসেছি, আমি এসবের থেকে সরে থাকবো। আসলে কিন্তু তলায় তলায় হেমচন্দ্র ঘোষই সবকিছু কন্ট্রোল করছেন, কিন্তু উনি দূরে থাকতেন যাতে পুলিশের কোনো সন্দেহ নতুন দলটার উপর না পড়ে। তার ভাইপো নেতাজি সুভাষচন্দ্রের পরবর্তীকালে অভিন্ন হৃদয় বন্ধু, যিনি না থাকলে সুভাষচন্দ্র জাতীয় নেতা হতেন, কিন্তু সুভাষচন্দ্র বিপ্লবী হতেন কিনা আমার সন্দেহ আছে, তিনি হলেন সত্যরঞ্জন বক্সী, হেমচন্দ্র ঘোষের আপন ভাগ্নে। তাকে নিয়ে কলকাতায় আসেন এবং সত্যরঞ্জন বক্সী কলকাতায় পড়াশোনা করতেন। তিনি ছিলেন কলকাতার ইউনিভার্সিটির ছাত্র, তিনি ল পাশ করেছিলেন, এবং হেমচন্দ্র ঘোষ দেশবন্ধু চিত্তরঞ্জনের সাথে রাজনীতি করতে শুরু করেছিলেন, আর তলায় তলায় বিপ্লবী আন্দোলনের কাজ চলত। রেবতী বর্মন একটি ইয়াং স্টুডেন্ট, সেই সময় হেমচন্দ্র ঘোষের সহযোগী ছিলেন কলকাতায়, তাকে নিয়ে তৈরি করা হয়েছিল একটি পত্রিকা বেনু। এই বেনু পত্রিকার ছত্রছায়ায় কলকাতায় তারা সংগঠনকে মজবুত করার চেষ্টা করত। কিন্তু হেমচন্দ্র ঘোষ চাইতেন না কেবলমাত্র ছাত্রদেরকে পত্রিকায় লিখবার লোভ দেখিয়ে এনে কাজ হোক। তিনি চাইতেন যে বিবেকানন্দের কথা অনুযায়ী সাংস্কৃতিক বিপ্লব। তিনি মনে করতেন বিবেকানন্দ যে কথা বলে গেছে যে সাংস্কৃতিক রেভলিউশন, সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে আমাদের যে জাতীয় সংস্কৃতি তার যদি উদ্বোধন ঘটানো যায়, তাহলে আমাদের অনেক যন্ত্রণা, আমাদের সাম্প্রদায়িক সমস্যা তা দূরীভূত হবে। তার জন্য এই বেনু পত্রিকা প্রথম থেকে বিপ্লবীদের ঘনিষ্ঠ হাতিয়ার হিসেবে এবং মুখপত্র হিসেবে ব্যবহার হতে শুরু করলো। এবং তুমি শুনলে অবাক হবে, এই বেনু পত্রিকার ছত্রছায়ায় যারা যারা জীবন শুরু করেছিল, অচিন্ত সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র থেকে শুরু করে বিমল ঘোষ, কবি অরুণ মিত্র, তারা পরবর্তীকালে দিকপাল সাহিত্যিক হয়েছিলেন। এবং প্রথম থেকেই বেনুর সুর ছিল খুব চড়া, কাজ চলছিল। এবং সেই সময় তাদের সাথে যোগাযোগ হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর। সুভাষচন্দ্র তখন কংগ্রেসের একজন যুব নেতা। এই সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে সুভাষচন্দ্রও কাজ করছেন, এদিকে সত্যরঞ্জন বক্সীও কাজ করছেন। দুজনের মধ্যে যোগাযোগ হলো, বন্ধুত্ব হলো। 1925 সালে
সুভাষচন্দ্র তখন মান্দালয়ে বন্দী, দেশবন্ধুর মৃত্যু হলো। সুভাষচন্দ্র ফিরে এলেন। ফিরে এসে সুভাষচন্দ্র নতুন করে জাতীয় রাজনীতিতে কাজ শুরু করলেন। কিন্তু সুভাষচন্দ্রের তৎকালীন যে কাজ, মানে বিপ্লবী রাজনীতিকে তিনি সাপোর্ট করছেন, সেটা কংগ্রেসের গান্ধী, তখন গান্ধী যুগ পুরো মাত্রায় চলছে। দেশবন্ধুর মৃত্যুর পরে তো স্বরাজ্য আন্দোলন শেষ হয়েছে। গান্ধীজি আবার আস্তে আস্তে সবকিছুর উপর কর্তৃত্ব বসানোর চেষ্টা করছেন। এবং সেই সময় দাঁড়িয়ে তুমি যদি দেখো, সুভাষচন্দ্রের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছিলেন সত্যরঞ্জন বক্সী। সুভাষচন্দ্র তার সাথে অনেক কিছু ভাগ করে নিতেন, নিজের দুঃখ, যন্ত্রণা, ব্যথা। 1926 সালে 1927 সাল, ভুল বললাম, একটি বন্যা হয়েছিল। সেই বন্যাতে সুভাষচন্দ্র গিয়েছিলেন উত্তরবঙ্গেতে কাজে। যখন ফিরে এলেন তখন এখানে কংগ্রেসের সম্মেলন হবে 28 সালে, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সুভাষচন্দ্র গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনারা সবাই সব দায়িত্ব নিয়েছেন, আমাকে কোন দায়িত্বগুলো আপনারা দিচ্ছেন? তখন কংগ্রেসের গান্ধীবাদী নেতারা তাকে ঠাট্টা করার জন্য বলেছিল যে সব দায়িত্ব তোই সবাই নিয়ে নিয়েছে, তোমার আর কি দায়িত্ব রয়েছে? তুমি একটা কাজ করো, ভলেন্টিয়ারের দায়িত্বটা নাও। এই ভলেন্টিয়ারের কাজ তো আছেই, খাওয়ার দেওয়া, তারপর অনুষ্ঠান মঞ্চে পাহারা দেওয়া, তুমি সেই দায়িত্বটাই নিয়ে নাও। মানে মূলত তাকে অপমান করবার জন্য। পাশে দাঁড়িয়ে বন্ধুর এই চরম লাঞ্ছনা দেখেছিলেন সত্যরঞ্জন বক্সী এবং হাত ধরে টেনে তাকে বাইরে বের করে এনেছিলেন এবং তাকে বলেছিলেন, যা দায়িত্ব দিচ্ছে মুখ বুঝে নিয়ে নিন সুভাষবাবু, আমরা এমন ভলেন্টিয়ার শুরু করব যে কলকাতা কংগ্রেসের নেতৃত্ব সারা জীবন এই ভলেন্টিয়ারদেরকে ভুলবে না। সত্যিই ভোলেনি। হেমচন্দ্র ঘোষ, পূর্ণচন্দ্র দাস, পঞ্চানন চক্রবর্তী, মেজর সত্যগুপ্ত, সত্যরঞ্জন বক্সী, জ্যোতিষ জোয়ারদার, নিকুঞ্জ সেন, তারা এমন ভলেন্টিয়ার তৈরি করেছিল যে গান্ধীজিকে বলতে হয়েছিল এটা পার্ক সার্কাসের সার্কাস। আর তলে তলে গান্ধীজি চিঠিতে লিখছেন যে আমি সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি। এরা আজকে কলকাতার রাস্তায় মিছিল করছে হাতে লাঠি নিয়ে, কালকে ওরা রাইফেল নিয়ে মিছিল করবে। এবং তাই হয়েছিল। যে সুভাষচন্দ্র যেদিনকে কলকাতা কংগ্রেস শেষ হলো, মধ্যরাত্রে পঞ্চানন চক্রবর্তী, রবীন্দ্রনাথ সেনগুপ্ত এবং মেজর সত্যগুপ্তকে ডেকে তার ভলেন্টিয়ারের দায়িত্ব তুলে দিয়ে এবং তারা তাকে কথা দিয়েছিলেন যে আমরা যদি কোনো বিপদে পড়ি আপনি কিন্তু আসবেন না, কারণ আমরা আমাদের নিজেদের শরীরে আগুন জ্বালিয়ে দেব এবং এই আগুনে পুড়ে ভস্মীভূত হবে পুরনো সব কালিমা, নতুন করে বিপ্লবের আগুন জ্বলবে যা ক্ষুদিরামরা জ্বালিয়েছিল। কিন্তু আপনার কাজ আরো বড়, আপনি কিন্তু আমাদের বাঁচাতে আসবেন না। আমরা যদি ভয়ে কেউ আপনার নাম বলেও ফেলি আপনি কিন্তু অস্বীকার করবেন। পঞ্চানন চক্রবর্তী তার রচনায় সেই মধ্যরাত্রের মিটিংয়ের একটা অসাধারণ বর্ণনা দিয়েছেন, যাতে দেখতে পাওয়া যায় যে সেই সময়কার বিপ্লবীদের হৃদয়, মানসপট আর সুভাষচন্দ্রের মানসপট কি অনির্বচনীয় মহত্ব তাতে। সুভাষচন্দ্র শুনছেন যখন এই কথাগুলো, তখন অঝরে কাঁদছেন। সেই সুভাষচন্দ্রকে আবিষ্কার করার জন্যই মূলত বেঙ্গল ভলেন্টিয়ার্সকে জানতে হয়। নামকরণটা কার করা? নামকরণটা সুভাষচন্দ্র বসু নিজে, বেঙ্গল ভলেন্টিয়ার্স। তাহলে আমরা বলতে পারি যে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর জন্মদাতা, প্রতিষ্ঠাতা অবশ্যই সুভাষচন্দ্র, হ্যাঁ, কিন্তু বেঙ্গল ভলেন্টিয়ার্স এর বীজটা অন্য জায়গা থেকে তৈরি হয়েছিল। হ্যাঁ, শেষমেশ যখন বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি হয়ে গেল, এবার স্বাধীনতা সংগ্রামে সরাসরি তাদের যে কর্মসূচিগুলো ছিল সেগুলো কি? সেটা হলো প্রথমেই তাদের এখানে আমি যেটা বলতে চাই, কারণ ইতিহাস এমন একটা জিনিস কুণালদা, সবকিছুকেই মানুষের সামনে তুলে ধরতে হয়, কোনো কিছু লুকোনোর জায়গা নেই। বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি হওয়ার পর শ্রীসংঘের সঙ্গে, তখনও তারা তৈরি হয়নি, শ্রীসংঘের সাথে তাদের একটা মানে তোমার দূরত্ব তৈরি হয়েছে। আচ্ছা। অর্থাৎ অনিল চন্দ্র রায় তিনি খুব শিক্ষিত মানুষ ছিলেন এবং সেই সময় দাঁড়িয়ে সত্য বক্সী কিংবা মেজর সত্যগুপ্ত, হেমচন্দ্র ঘোষের সাথে তাদের একটা মানসিক দূরত্ব তৈরি হলো। অনিল রায় চাইতেন আরো সংগঠিত হওয়ার পর ডিরেক্ট অ্যাকশনে নামতে হবে, কিন্তু বিনয় কৃষ্ণ বসু, দীনেশ গুপ্ত এরা চাইছিলেন না, ইমিডিয়েট অ্যাকশনে নামতে হবে, অনেক দেরি হয়ে গেছে, আমরা যদি এখন অ্যাকশন শুরু না করি তাহলে চিরকালের মতো বাংলার বিপ্লবী আন্দোলন স্তব্ধ হয়ে যাবে। এবং যেটা আমরা একসময় বাড়ির ঘোষদের দেখেছি, ওই ফারাকগুলো সবসময় ছিল। তাদের মধ্যে ফারাক হলো এবং তারা আলাদা হয়ে গেলেন। অর্থাৎ অনিল রায়, লীলা রায়রা শ্রীসংঘ, দীপালি সংঘ নিয়ে থাকলেন, আর এরা বেঙ্গল ভলেন্টিয়ার্স আলাদা। তো সুভাষচন্দ্র তখন অ্যাড হয়ে গেছেন। সুভাষচন্দ্র তখন অ্যাড হয়ে গেছেন। তার সাথে অনিল রায়ের সাথে সুভাষচন্দ্রের কোনো মতবিরোধ না। তোমার এটাই অবাক, সুভাষচন্দ্রের হাত ধরেই যে তারা নিজেদের মধ্যে পদ্ধতিগত প্রশ্ন নিয়ে আলাদা হয়েছিল। সুভাষচন্দ্র এমন একজন নেতা
নেতা, তার হাত ধরেই আবার শ্রীসংঘ এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স একসাথে পথ চলেছে। যখন সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক তৈরি করেছে, মূলত এরাই ফরওয়ার্ড ব্লককে তৈরি করে দিয়েছে সুভাষচন্দ্র বোসের ছত্রছায়ায় এসে, এবং আজাদ হিন্দ ফৌজ তৈরি হচ্ছে কলকাতাতে। এম অর্গানাইজেশন চালানো হচ্ছে, এরাই সেই এম অর্গানাইজেশনে কাজ করছে, এরাই আজাদ হিন্দ সিক্রেট সার্ভিসে কাজ করছে সুভাষচন্দ্রের হয়ে। সুভাষচন্দ্র সেই বিপ্লবী নেতা যিনি বিপ্লবী আন্দোলনের ভেতরে থাকা সমস্ত রকমের এই ছোট ছোট দ্বন্দ্বগুলোকে মিটিয়ে দিতে পেরেছিলেন এবং তাদেরকে এক করে দিতে পেরেছিলেন। এবং এখানে তোমাকে একটি ঘটনা বলবো। হেমচন্দ্র ঘোষের জন্ম হয়েছিল 1884 সালে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছিল 1897 সালে। বয়সের একটা বিরাট ব্যবধান তুমি বুঝতেই পারছো। এবং সুভাষচন্দ্রের যে বন্ধু সত্যরঞ্জন বক্সী, তিনি হেমচন্দ্র ঘোষের ভাগ্নে। কিন্তু যখনই সুভাষচন্দ্রের সামনাসামনি কথা হতো হেমচন্দ্র ঘোষের, তখনই কিন্তু হেমচন্দ্র ঘোষ সুভাষচন্দ্র বসুকে আপনি বলে সম্বোধন করতেন। তা এটা সুভাষচন্দ্রের অস্বস্তির কারণ হয়েছিল। তা একদিন সুভাষচন্দ্র হেমচন্দ্রকে বললেন যে আপনি আমাকে আপনি নয় তুমি বলে সম্বোধন করবেন, আপনি আমার থেকে বয়সে সম্মানে সব দিক দিয়েই বড়। হেমচন্দ্র তৎক্ষণাৎ মুখের উপর সুভাষচন্দ্রকে জবাব দিয়েছিল, না, আমি আপনাকে আমার লিডার বলে মনে করি। লিডার সে যতই ছোট হোক তাকে সবসময় সম্মান দিতে হয়, কারণ লিডার সে লিডারই। আমরা নিজেদের শরীরে আগুন জ্বালিয়ে এই বিপ্লবী আন্দোলনকে একটা দিকে নিয়ে যাব, কিন্তু আমাদের কথা বলবার জন্য কেউ থাকবে না, কিন্তু আপনি সবার উপরে দাঁড়িয়ে থাকবেন আমাদের নেতা হয়ে। আপনার ভেতর দিয়ে আমাদের না বলা কথাগুলো মানুষ শুনতে পাবে। তারা যখন সুভাষচন্দ্রকে জানতে পারবে ভবিষ্যতে, তারা আমাদের কথাগুলো আপনার ভেতর দিয়ে শুনতে পাবে। কি অসাধারণ উপলব্ধি! এবং এক নিজের থেকে ছোট একজনের হাতে নিজের এত বড় দলটাকে তুলে দিয়ে তিলে তিলে নিজেকে শেষ করে দিয়েছিল বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিপ্লবীরা। মানে সারা বাংলা যখন বোম মারছে, বোম তৈরি করছে, তখন বেঙ্গল ভলেন্টিয়ার্সের সত্যরঞ্জন বক্সী, মেজর সত্যগুপ্ত, বিনয় কৃষ্ণ বসু, দীনেশ গুপ্ত, জ্যোতিষ জোয়ারদার, নিকুঞ্জ সেন, সুপতি রায়চৌধুরীরা বোমগুলো নিজেদের ভেতরে মারছিল, খালি বাংলার বিপ্লবী আন্দোলনটাকে বাঁচিয়ে তুলবার জন্য, এবং তা ঘটলো। ভারতের স্বাধীনতা সংগ্রামী যখন কথা হতো, বেঙ্গল ভলেন্টিয়ার্স তাহলে কোথায় গুরুত্ব রাখে? বেঙ্গল ভলেন্টিয়ার্স গুরুত্ব এখানেই রাখে। বেঙ্গল ভলেন্টিয়ার্স শুধুমাত্র 1930 সালে কয়েক লোম্যান হত্যা, 1930 সালের ডিসেম্বর মাসে রাইটার্স আউটরেজ, বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং, তারপরে তার মানে বেঙ্গল ভলেন্টিয়ার্সের পার্ট ছিল, প্রত্যেকে বেঙ্গল ভলেন্টিয়ার্সের পার্ট। এই যে পরপর ঘটনাগুলো ঘটেছে, এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স মূলত পার্ট ছিল তোমার পূর্ববঙ্গে, ঢাকা। সরি ইন্টারাপ্ট করলাম একটু। এই যে ঘটনাগুলো ঘটছে, রাইটার্স বিল্ডিং অ্যাটাক, এগুলো কি তার মানে নেতৃত্বে সুভাষচন্দ্র রয়েছেন? পেছন থেকে সুভাষচন্দ্র রয়েছেন। এবং আমার যে বইটি আসতে চলেছে, ব্রিটিশ পুলিশের নথিতে বেঙ্গল ভলেন্টিয়ার সুভাষচন্দ্র, পুলিশ নথি থেকে আমি এটা দেখাচ্ছি, প্রত্যেকটি ঘটনার মাস্টার মাইন্ড সুভাষচন্দ্র। মানে আমরা এটা যখন বলছি যে সুভাষচন্দ্র, অনেকেই বলেন যে সুভাষচন্দ্র শুধু কেন, আরো তো অনেক বিপ্লবীরা ভারতকে স্বাধীন করার জন্য জান প্রাণ লড়িয়ে দিয়েছেন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে কোথাও এটা দেখানো যে সুভাষচন্দ্রের বয়সে যারা বড় ছিলেন তারা তো তার আগেই কাজ করেছেন, তো সুভাষচন্দ্র কিছু করার ছিল না। কিন্তু তার সমসাময়িক সময়ে সুভাষচন্দ্র যে পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি সব কর্মকাণ্ডের মূলত কর্মকাণ্ডার হিসেবে কাজ করছেন এবং নিজেও সামনে যাচ্ছেন, এটা অনেকেই জানেন না। আমি আজকে এই পডকাস্টের মধ্যে দিয়ে মনে হয় এটা ক্লিয়ার হলো। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হলো, আমি তোমাকে 2-3টে ছোট্ট ঘটনা খালি বলে দেবো, তাহলেই বুঝতে পারবে। মেদিনীপুরে 3 জন জেলা ম্যাজিস্ট্রেট, পেডি, ডগলাস, বার্জ, বেঙ্গল ভলেন্টিয়ার্স 3 জন কি হত্যা করেছিলেন। আচ্ছা। এবং প্রত্যেকটি হত্যার পর তাদের হত্যার যারা করেছিলেন যে বিপ্লবীরা, তাদের কয়েকজনকে ফাঁসির মঞ্চে চড়তে হয়েছে। তার মধ্যে প্রদ্যুৎ ভট্টাচার্য ছিলেন, তার মধ্যে তোমার দীনেশ গুপ্ত ছিলেন, এরকম অনেকেই ছিলেন। দীনেশ গুপ্ত অবশ্য রাইটার্স বিল্ডিং এর সাথে যুক্ত ছিলেন। রাইটার্স বিল্ডিং এর এই ঘটনার পর বেঙ্গল ভলেন্টিয়ার্সের যারা বিপ্লবীরা, যেমন সুপতি রায়চৌধুরী, নিকুঞ্জ সেন, তাদের পরবর্তীকালের কিছু আত্মস্মৃতি থেকে জানা যায় এই ঘটনার কয়েকদিন আগে সুভাষচন্দ্রের বাড়িতে গিয়েছিলেন সত্যগুপ্ত এলগিন রোডে, এবং ভোরবেলা সুভাষচন্দ্র তার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেন। খালি জানাতে গিয়েছিলেন তাদের জিওসি, অর্থাৎ তারা তো একটি মিলিটারি দলের মতো আচরণ করতো। সেখানে বিনয় বসু মেজর ছিলেন, সেখানে সত্যগুপ্ত মেজর ছিলেন, আর সুভাষচন্দ্র বোস ছিলেন জিওসি।
সুভাষচন্দ্রকে যখন মেজর সত্যগুপ্ত নামটা কি এখান থেকে এসছে? হ্যাঁ, এই 1928 সালের কলকাতা কংগ্রেস থেকে তাকে মেজর পদ দিয়েছিলেন সুভাষচন্দ্র, সেখান থেকেই মেজর। সুভাষচন্দ্রকে তিনি যখন গিয়ে জানাচ্ছেন যে আমরা অ্যাকশন রেডি করে ফেলেছি, 3 জন যাবে, বিনয়, বাদল এবং দীনেশ, সুভাষচন্দ্র 6 ডিসেম্বরের জায়গায় ওটাকে 8ই ডিসেম্বর করে দিতে বলেছিলেন। কেন 6ই ডিসেম্বর নয়? এই কারণে 6ই ডিসেম্বর নয়, কারণ 6ই ডিসেম্বর হচ্ছে শনিবার। ওই দিন অফিসে, মানে রাইটার্স বিল্ডিং এর মতো ব্যস্ততম অফিসে খুব কম মানুষ আসে। তা সেদিনকে অ্যাকশন হলে খুব বেশি ব্রিটিশের উপর সেটা আঘাত আনবে না। কিন্তু 8ই ডিসেম্বর ছিল সোমবার, সোমবার অবশ্যই সবাই অফিসেতে উপস্থিত থাকবে, তাই ওদিনকে অ্যাকশনটা করুন। এবং পরবর্তীকালে সুবোধ চক্রবর্তী তার লেখা স্ফুলিঙ্গ বলে একটি বই, তাতে কিন্তু এই ঘটনার কথা উল্লেখ করেছেন, এই কথা বলছেন যে সুভাষচন্দ্রের কাছে মধ্যরাত্রে প্রায় ভোর 5টার সময় ট্যাক্সি নিয়ে গিয়েছিলেন। এবং পরবর্তীকালে তুমি যদি দেখো এই ঘটনাটা সামনে আসেনি। আরেকটা ঘটনার কথা বলবো, ঠিক বিনয়, বাদল, দীনেশের রাইটার্স আউটরেজের পরেই যেটা ঘটেছিল, বিমল দাশগুপ্ত পেডিকে হত্যা করেছিলেন। তিনি দীনেশ গুপ্তের হাতে তৈরি বেঙ্গল ভলেন্টিয়ার্স এর ক্যাডেট। সেই সময় তার উপরে একটা বিরাট পুলিশ নথি তৈরি হয়েছিল। আলটিমেটলি পুলিশ গিয়ে বলছে যে বেশ কিছুদিন আগে সিআর দাসের বোন এক পুলিশ অফিসারকে জানিয়েছিল যে তোমরা যে অত্যাচার মেদিনীপুরে অসহযোগ আন্দোলনকে দমন করবার জন্য করেছো, মহিলাদের উপর তোমরা যে অত্যাচার করেছো, সুভাষ আমাকে বলেছে যে সুভাষের দল তার বদলা নেবে। এবং এটা ব্রিটিশের কাছে হঠাৎ করে খুব স্ট্রাইকিং হয়ে উঠলো। এবং ওই মাত্র কয়েকটা লাইন নিয়ে আলটিমেটলি তারা ওয়াচারদের বলছে সুভাষচন্দ্রের উপর ওয়াচ করতে। এবং তারা যে রিপোর্ট পেশ করছে তাতে দেখছে যে পেডি হত্যার মাস্টার মাইন্ড সুভাষচন্দ্র বোস, কিন্তু তারা কোনো প্রমাণ পাচ্ছে না। ডগলাসকে নিধন করছে বেঙ্গল ভলেন্টিয়ার্স, সেই রিপোর্ট যদি তুমি দেখো তাতে বলছে তার মাস্টার মাইন্ড সুভাষচন্দ্র বোস, কিন্তু তারা কোনো প্রমাণ খুঁজে পাচ্ছে না। তাই সুভাষচন্দ্র এই ট্রেলটা, এই যে বিপ্লবী আন্দোলনের রেভলিউশনারি মুভমেন্টকে সামনে থেকে এগিয়ে দিয়ে পেছনে তাকে কন্ট্রোল করে, এটা অনেকদিন ধরেই চলছিল। এই সুভাষচন্দ্রের অজ্ঞাত সুভাষচন্দ্র, যা কেবলমাত্র ব্রিটিশ পুলিশের ফাইলেই আমরা দেখতে পারি। মানে লোকটা সম্পর্কে যদি খুব বিস্তারিতভাবে একটুখানি ভেতরে ঢুকে আলোচনা করি কখনো, বা আলোচনা না করলেও এটা বোঝার চেষ্টা করি যে সুভাষচন্দ্র বেসিক্যালি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি ছিলেন এলিট, উচ্চশিক্ষিত, উচ্চ মেধাসম্পন্ন, এবং তিনি মানে ওই উত্তম নিশ্চিন্তে চলেন অধমের সাথে ব্যাপারটার মতন। তিনি একেবারে নিম্ন স্তরে পর্যন্ত নেমে গিয়ে, মানে ভারতের স্বাধীনতা সংগ্রামে যে নামগুলো আমরা যদি কংগ্রেস লেভেলে ধরি, তারা সবসময় এলইডি থেকেছেন। একদম গ্রাউন্ড লেভেল থেকে পলিটিক্স করার মতন মানসিকতা খুব কম লোকেরই ছিল। সুভাষচন্দ্র উপরেও ছিলেন এবং নিচেও ছিলেন, এবং নিচু স্তরের কর্মীদের সঙ্গে মিশে কাজ করা এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দৌড়ে যাওয়া, যেগুলো হয়তো পরবর্তী সময় আমরা পুলিশ বিভিন্ন ফাইলস ঘাটলে যারা রিসার্চ করছো তোমরা দেখতে পাচ্ছ সুভাষচন্দ্র কোথায় কোথায় না নিজের যোগাযোগ রেখেছিলেন। আমার দুটো প্রশ্ন এখানে সময় মাথায় আসছে। এক হচ্ছে যে ভারতের মানে জাতীয় কংগ্রেসের সুভাষচন্দ্রের প্রেসিডেন্ট হওয়ার পেছনে দুবার এই বেঙ্গল ভলেন্টিয়ার্স এর কতটা ভূমিকা ছিল, এক। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে যখন তৈরি হলো আজাদিন ফরওয়ার্ড ব্লক, তখন এই বেঙ্গল ভলেন্টিয়ার্স এর কি হলো? এটা বলতে গেলে যে বিস্তারিতভাবে, কিন্তু এখানে সময় নেই। আমি তোমাকে ছোট ছোট তোমাকে বলে দিই যে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর 1934 অর্থাৎ এন্ডারসনকে হত্যা চেষ্টায় ভবানী ভট্টাচার্যের ফাঁসি হয়, যার নামে এখন ভবানী ভবন কলকাতায়। উজ্জ্বলা রক্ষিত রায়, ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়ের স্ত্রী, তিনিও গ্রেপ্তার হন। এই ঘটনাটা এটাই ছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স এর লাস্ট অ্যাকশন। তারপর প্রায় প্রত্যেকেই গ্রেপ্তার হয়েছিল এবং তারপরে তাদের দীর্ঘ 6-7 বছর জেলে থাকতে হয়েছিল। এবং তুমি যদি দেখো ক্রিমিনাল লকে অ্যামেন্ড করতে হয়েছিল, এবং ক্রিমিনাল লকে অ্যামেন্ড করেছিল পুলিশ, এবং সুভাষচন্দ্রকে বাইরে না পাঠানো পর্যন্ত তারা নিশ্চিত হতে পারছিলেন না। ওই একই সময় বেঙ্গল ভলেন্টিয়ার্স এর বিপ্লবীরা জেলে যাচ্ছে এবং সুভাষচন্দ্রকে ইউরোপে নির্বাসনে পাঠানো হচ্ছে। সুভাষচন্দ্র কিছুদিন পর যখন আবার ফিরছেন দেশে, তখন বেঙ্গল ভলেন্টিয়ার্স এর বিপ্লবীরা জেল থেকে মুক্তি পাচ্ছে। এবং আমি ব্রিটিশ নথিতে দেখেছি যে সুভাষচন্দ্রের প্রত্যক্ষ মদতে অ্যাসেম্বলিতে, কলকাতার অ্যাসেম্বলিতে বিভিন্ন এমএলএরা চিৎকার চেঁচামেচি করছে যে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর বিপ্লবীদের উপর জেলের ভেতরে নৃশংস অত্যাচার করা হচ্ছে। সত্যগুপ্তের উপর করা হচ্ছে, মেজর সত্যগুপ্ত, তার উপর পাঞ্জাবের মিনোয়ালি জেলেতে নৃশংস অত্যাচার করা হচ্ছে, তার মা মারা যাচ্ছে, তাকে ছাড়া হচ্ছে না। সত্যরঞ্জন বক্সী প্রায় অথর্ব হয়ে যাচ্ছেন,
হেমচন্দ্র ঘোষের উপর করা হচ্ছে। তাদের যখন ছেড়ে দেওয়া হলো, তারা যখন ফিরে এলেন এবং ফিরে আসবার পর তাদেরকে সুভাষচন্দ্র বসু আবার সংগঠিত করলেন। মানে এরা কি কোথাও কোনো কংগ্রেসে যুক্ত হয়েছিল? কংগ্রেসে সুভাষচন্দ্রের হাত ধরে তারা কংগ্রেসে এলেন এবং তাদের কিন্তু বিপ্লবী এটা কিন্তু অনেকে বলে যে এখানেই বেঙ্গল ভলেন্টিয়ার্স এর শেষ। মানে একজন গবেষক একটি বই লিখেছেন, তাতে তিনি এটা দেখিয়েও দিয়েছেন, মানে এরকম যে বেঙ্গল ভলেন্টিয়ার্স বোধহয় 1935 সালেই শেষ হয়ে গেছিল। বাংলার বিপ্লবী আন্দোলনের উপর ন্যূনতম জ্ঞান এবং ন্যূনতম শ্রদ্ধা ভক্তি থাকলে এরকম অর্বাচীনের মতো কথা কেউ বলতে পারে না যে 1935 সালেই বেঙ্গল ভলেন্টিয়ার্স শেষ হয়ে গেছিল। যারা এই কথাগুলো যারা বলছে তারা পুরোপুরি অর্বাচীন, না হলে ইচ্ছা করে এই বিষয়গুলোকে অন্ধকারে রাখার চেষ্টা করছে। সুভাষচন্দ্রকে আমাদের জাতীয় জীবন থেকে মুছে দেওয়ার এগুলো হচ্ছে বড় বড় প্রচেষ্টা, যেগুলো খুব ছোট্ট বলে আমরা এড়িয়ে যাই, কিন্তু এগুলোকে না ধরতে পারলে সুভাষ বিরোধীদের ধরা যাবে না। 1939 সালে ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্রকে তৈরি করতে হচ্ছে, তারা সাথ দিচ্ছেন এবং পুরো পূর্ববঙ্গ জুড়ে, কলকাতা জুড়ে বেঙ্গল ভলেন্টিয়ার্স আর শ্রীসংঘের বিপ্লবীরা যদি না থাকতো, অনিল রায়, লীলা রায়, এরা যদি না থাকতেন, ফরওয়ার্ড ব্লক বলে কিছু থাকতেন না, তারাই ফরওয়ার্ড ব্লক। মানে এটা বলা যেতে পারে, মানে হয় না যে মানুষের একটা বন্ধুর একটা স্তর থাকে যেটা চিরকালীন। সুভাষচন্দ্রের কাছে মানে এই বেঙ্গল ভলেন্টিয়ার্স মানে তেমনই একটা ছিল, তেমনই এবং তুমি ভাবো সবকিছুকে সঙ্গ দিয়েছেন। সুভাষচন্দ্র বসু একটি লালা শঙ্কর লালকে দিয়ে একটি কোম্পানি তৈরি করছেন। সেই কোম্পানিটা ছিল হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি, ট্রপিক্যাল ইন্স্যুরেন্স, এবং তার এই ডাকাতি করে পয়সা সংগ্রহ বিপ্লবী আন্দোলনে তিনি পছন্দ করছেন না, এতে দেশের মানুষ। এই ট্রপিক্যাল ইন্স্যুরেন্স মূলত ব্রিটিশ আধিকারিকদের থেকে ইন্স্যুরেন্স করাতো এবং সেই টাকা খাটিয়ে সেই টাকা দিয়ে বিপ্লব হবে। প্রত্যেকটি বেঙ্গল ভলেন্টিয়ার্স এর বিপ্লবী এই ট্রপিক্যাল ইন্স্যুরেন্সের এজেন্ট হয়ে সারা ভারতবর্ষে ঘুরতে শুরু করলো। আচ্ছা, তাদেরকে তো একটা জায়গায় স্থানান্তরিত করতে হবে এবং তারা অস্ত্র কিনছে, অস্ত্র আনছে, এবং সুবোধ চক্রবর্তী, কামাখ্যা রায়, জ্যোতিষ গুহ সেই সময় বেঙ্গল ভলেন্টিয়ার্স এর প্রধান মুখ হয়ে উঠছেন, আর বাকিরা যেহেতু জেল খেটে এসছেন তারা পেছন থেকে কাজ করছেন। এবং এই ট্রেলটা চলছে 1941 সাল অব্দি, নেতাজির দেশ থেকে বাইরে যাওয়া এবং নেতাজির এই অন্তর্ধানের পেছনে বেঙ্গল ভলেন্টিয়ার্স যদি না থাকতো তাহলে অন্তর্ধান, এবং অন্তর্ধানের উপর পরবর্তীকালে যারা রিসার্চ করেছে বা বই লিখেছে, যারা নিজেদের কৃতিত্বকে বাড়িয়ে রাখবার জন্য বই রচনা করেছেন, তারা বেঙ্গল ভলেন্টিয়ার্স এর কৃতিত্বকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। সুভাষচন্দ্র অন্তর্ধানের যেদিনকে হলেন, তার অন্তর্হিত হওয়ার কয়েকদিন আগে মধ্যরাত্রির অন্ধকারে তিনি এসেছিলেন 17 নম্বর প্রিয়নাথ মল্লিক রোডে তার অভিন্ন হৃদয় বন্ধু সত্যরঞ্জন বক্সির বাড়িতে, এবং সত্যরঞ্জন বক্সির ভাই সুধীর রঞ্জন বক্সি, তিনিও বিপ্লবী বেঙ্গল ভলেন্টিয়ার্সের সাথে ছিলেন, তিনি দরজা খুলে দিয়েছিলেন। মধ্যরাত্রে 40 মিনিট সত্যরঞ্জন বক্সির বাড়িতে দোতলায় তিনি আলোচনা করেছেন, কথা বলেছেন। যাবার আগে সত্যরঞ্জন বক্সিকে বলে গিয়েছিলেন, সত্যবাবু আমরা এই দেশে ফিরবো, আমাদের দেখা হবে, একসাথে দেখা হবে, আমরা একসাথে লড়বো, একসাথে দেশের জন্য মরবো। আপনি কিন্তু এই প্রিয়নাথ মল্লিক রোডের বাড়িটা ছাড়বেন না, কারণ যদি ছেড়ে অন্য কোথাও চলে যান, আমি আপনার সাথে ফিরে এসে কোথায় দেখা করব। খালি বন্ধুকে দেওয়া কথা রাখতে 1980-র দশক অব্দি, উনি খুব সম্ভবত 82 সাল বা 83 সালে মৃত্যু হয়েছিল, 1941 থেকে 1941 সুভাষচন্দ্রের অন্তর্ধানের সময় থেকে চরম দারিদ্রতাকে সঙ্গী করে তিলে তিলে সেখানে নিজেকে শেষ করে দিয়েছেন সত্যরঞ্জন বক্সি, কোন রাজনীতিতে। এখানে মানে দুজনের নাম বললে, মানে যদিও এটা আউট অফ কনটেক্সট, তবুও স্টিল মানে এই তাদের পরবর্তী প্রজন্ম আমরা দুজনকে রাজনীতিতে দেখেছি। সম্ভবত আমি জাস্ট ক্লিয়ার করতে চাইছি, মানে এই যে বক্সি ভাতৃদ্বয় তাদের কথা বলছো, সম্ভবত আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা সুব্রত বক্সির পরিবারের, ওনার জ্যাঠামশাই। আর তুমি কিছুক্ষণ আগে সম্ভবত সুধীর অমিত মিত্রের বাবার কথা বলছিলে। হ্যাঁ, হরিদাস মিত্র, যিনি আমাদের ফিনান্স মিনিস্টার ছিলেন, অমিত মিত্র। তারপরে অমিত মিত্রের বাবা হরিদাস মিত্র, যিনি বেলা মিত্র মানে বেলা বসুকে বিয়ে করেছিলেন, তিনি আবার সুভাষচন্দ্রের ভাইয়ের কন্যা ছিলেন। মানে এই ইতিহাসগুলো যদি আমরা ঘাঁটি, এগুলো একটা লিঙ্ক বেরোবে। রাজনৈতিকভাবে তারা যাই যেখানেই থাকুক না কেন, কিন্তু এগুলো ইতিহাসের লিঙ্ক জুড়ে রয়েছে। আলোচনাটা দীর্ঘায়িত করবো না, শুধু একটা পয়েন্ট জানতে চাইবো যে এই বেঙ্গল ভলেন্টিয়ার্স পরবর্তীকালে যখন গুমনামি চ্যাপ্টার শুরু হলো, বা ভগবানজি আমরা বেটার টু সে, বা নেতাজিকে পরবর্তীকালে যখন এই দেশেই আছেন বলে জানা গেল,
ঠিক কারা কারা বেঙ্গল ভলেন্টিয়ার্স যারা সেই সময় সেখানে গিয়েছেন বলে পরবর্তীকালে ফাইলসে পাওয়া যাচ্ছে? দেখো, বেঙ্গল ভলেন্টিয়ার্সের সব যে মানুষটির কথা পাওয়া যায়, এবং বেঙ্গল ভলেন্টিয়ার্সে তিনি যে ছিলেন এটা অনেকেই জানেন না, তিনি হচ্ছেন শিবপ্রসাদ নাগ। আচ্ছা, এনার পরিচয়? ইনি বেঙ্গল ভলেন্টিয়ার্সের সাথে যুক্ত ছিলেন এবং উনি একজন শিক্ষক ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন, সেই সময় তার যে গোপন ইস্তাহার, শিবপ্রসাদ নাগ সেগুলো ছাপানোর ব্যবস্থা করতেন এবং খুব সাইলেন্টলি বিপ্লবী আন্দোলনে কাজ করতেন। তিনি সোদপুর অঞ্চলে চন্দ্রচূড় হাই স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন, খুবই শ্রদ্ধেয় মানুষ। তিনি গুমনামি চ্যাপ্টারের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। আর এখানে একটি বিষয় ক্লিয়ার করে দেওয়া দরকার, গুমনামি চ্যাপ্টার হওয়ার আগে যে তোমার শৌলমারি সাধুর বিষয়টা এসেছিল, তাতে কিন্তু বেঙ্গল ভলেন্টিয়ার্স এর অনেকে যুক্ত হয়ে গিয়েছিলেন। যেমন ছিলেন মেজর সত্যগুপ্ত, তারা ছিলেন। এবার সেই আলোচনাটা আমি এখানে অন্য আলোচনা কেন তারা সেই বিষয়টাকে বোঝানোর জন্য, আমি শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় ছিলেন। কিন্তু আমি তোমাকে বলছি, বিপ্লবী দেশনেত্রী লীলা রায়, যদিও তিনি শ্রী সংঘের, কিন্তু বিপ্লবী দেশনেত্রী লীলা রায় তার ডায়েরিতে লিখছেন, অসম্ভব আসে যাবে সম্ভব রূপে, সম্ভবের বেশে। সুভাষচন্দ্র কিন্তু ফিরেছিলেন দেশে এবং তার বিপ্লবী সাথীদের দেওয়া কথা রাখতেই ফিরেছিলেন, এবং ফিরে তার বাণী ছিল, এই পাপ পঙ্কিল রাজনীতি আর নয়, দেশের সেবা করো, মানুষের সেবা করো। এবং তার যারা সাথী, তার যারা কমরেড, তারা কিন্তু সেই কাজই করে গিয়েছিলেন। কিন্তু আমরা সুভাষচন্দ্রকে ধরতে পারিনি, চিনতে পারিনি। তাই এখনো আমাদের মনে অনেক সংশয় যে তিনিই সুভাষচন্দ্র ছিলেন কি, তিনিই সুভাষচন্দ্র কি। এই সংশয়ের মেঘ একদিন কাটবেই, সব আলো ফুটবে। সেটা নিয়ে তো আমরা দীর্ঘ আলোচনা, দীর্ঘ চর্চার মধ্যে দিয়ে মানুষকে এই জায়গাটা বোঝাতে পেরেছি এখনো পর্যন্ত, যে এটা নিয়ে মানুষের মধ্যে আর কোনো দ্বন্দ্ব নেই এখনো পর্যন্ত, মানে দ্বন্দ্ব নেই বলা যেতে পারে, সন্দেহ নেই। না, আসলে কি জানো তো কুণালদা, যে সুভাষচন্দ্রকে আমরা এতদিন চিনতাম, মানে আমরা যারা, তিনি কংগ্রেস নেতা সুভাষচন্দ্র, তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে ফরওয়ার্ড ব্লক করছেন, তিনি দেশ থেকে বেরিয়ে যাচ্ছেন, একজন সামরিক পোশাকে নেতাজি হয়ে উঠছেন। কিন্তু সেই সুভাষচন্দ্র যে একটি বিপ্লবী দল গড়ে তুলছেন, সেই সুভাষচন্দ্র যে একটা ইন্টেলিজেন্স কিংপিন, তিনি অর্গানাইজেশন তৈরি করছেন যেখানে সিআই এর পূর্ববর্তী নাম ওএসএস, তারা তাকে ট্র্যাক করার চেষ্টা করছে, অফিস অফ স্ট্র্যাটেজিক সার্ভিস, আমেরিকার ফাইলে ফাইলে তার নাম, এবং আমার বইয়েতে সেই সব ফাইল, সেই সব রেফারেন্সগুলো থাকবে। এটা কি আমরা তার সম্বন্ধে কোনোদিনও জেনেছি? যে সুভাষচন্দ্রকে আমরা বলি সুভাষচন্দ্র তো এরকম হতেই পারেন না, সুভাষচন্দ্র তো এরকম হওয়ার কোনো প্রশ্নই আসলে না। আমি তোমাকে একটা কথা বলছিলাম না, যে ধরো একটা লোক আইসিএস এ ফোর্থ, মানে এখনকার সময় তো আইসিএস নেই, কিন্তু একটা প্রশাসনিক কার্যে যার, মানে যিনি সিদ্ধহস্ত, যিনি এডুকেশনাল, মানে তার যে কোয়ালিফিকেশন সেটা রয়েছে অ্যাটলিস্ট, আমরা তাকে সবসময় সেই জায়গা থেকেই ভেবে এসেছি যে তিনি খুব এই ব্যাপারগুলোতে দক্ষ ছিলেন। তার পাশাপাশি তিনি যে কতটা সাংগঠনিকভাবে দক্ষ ছিলেন, অ্যাজ এ প্রেসিডেন্ট তিনি দেখিয়েছেন, মেয়র হিসেবে দেখিয়েছেন, এবং তার সর্বোপরি তার আধ্যাত্মিক জীবন। মানে এই লোকটা তো এতটা ভার্সেটাইল, যার ভার্সেটাইলিটি কোনো শেষ নেই। আমি তো ওই পার্টটা আমরা দেখিনি তার অ্যাজ আ আজাদিন ফৌজের সর্বাধিনায়ক, সেই পর্যায়টা আমরা দেখছি না, যা দেখার সুযোগ আমাদের দেশে হয়নি। তা ঘটেছে দেশের বাইরে ঘটেছে, আমরা লোকমুখে বা বইয়ে পড়েছি, দেশের মানুষ এটা দেখতেই পাননি সেই সময়কে যারা জীবিত ছিলেন। তার মানে এত বড় একটা ভার্সেটাইল চরিত্রকে আমি একটা ছোট্ট গণ্ডিতে বেঁধে দিতে পারি না, এটা একটা ব্যাপার। যেমন তেমনি আজকে বেঙ্গল ভলেন্টিয়ার্স নিয়ে আলোচনা শুধুমাত্র একটা, আমি মনে করি একটা ধাপ ছিল শুধু, এটা নিয়ে আরো অনেক বিস্তারিতভাবে জানার রয়েছে, কারণ আমার মনে হয় যে এর ভেতরে অনেক গল্প রয়েছে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর রিলেটেড স্বাধীনতা সংগ্রামের। এক্ষেত্রে একটা জিনিস বলার, যে সৌম্যব্রত দাশগুপ্তর একটি বই প্রকাশিত হচ্ছে এবারের বইমেলায়, মানে যখন এই ভিডিওটি আপনি দেখছেন তখন বইমেলার আগেই ভিডিওটি রিলিজ করছে। বইমেলা চলে যাওয়ার পরও যদি আপনি দেখেন তখনও ইনফরমেশনটা আপনার কাছে থাকবে। সময় আমাকে যদি জানাও যে বইটির নাম কি। বিশেষ করে হলো এই বইটির কভারটা অনেকদিন আগেই তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু কভারটা আমি রেখে দিয়েছিলাম কেবলমাত্র আই অ্যাম বোস চ্যানেলে এটা প্রকাশিত করবো বলে। এবং আজকে আমার সৌভাগ্য, এবং আজকে কুণাল বসু, যা আমার অত্যন্ত কাছের একজন মানুষ, তার চ্যানেলে তার হাত দিয়ে এটা প্রকাশিত হবে। আমি প্রথমত কভারটা দেখাচ্ছি, তার আগে একটা জিনিস জানাই, সেটা হচ্ছে সৌম্যব্রতর মতন অনেকেই রয়েছেন যারা আমাকে বলেন যে কুণাল দা বা কুণাল কিভাবে জানবো ইতিহাস, কিভাবে জানবো
বা ওনাদের সম্পর্কে আর কিভাবে পড়াশুনো করব। আমি শুধু একটা কথাই বলি যে সৌম্যব্রতর মতন আমার থেকে অনেক ছোট সৌম্যব্রত, তারা যেভাবে চেষ্টা করছে বিভিন্ন ফাইলস ঘেটে, পুলিশ ফাইলস এছাড়া আরো অনেক জিনিস ঘেটে পড়াশুনো করে কিন্তু আজকে এই জায়গাটা সম্পর্কে আমাকে আপনাকে জানাতে পারছে। আজকে আমার প্রথমত শুভেচ্ছা রইল সৌম্যব্রত এই বইটার জন্য। এই কাভারটি আপনাদের দেখাচ্ছি, এই কাভারটি, বইটির নাম ব্রিটিশ পুলিশের নথিতে বেঙ্গল ভলেন্টিয়ার্স ও সুভাষচন্দ্র, এবং এর প্রকাশক পত্রলেখা প্রকাশনী। আচ্ছা, মানে পত্রলেখা স্টলে গেলে বইটি পাওয়া যাবে। পত্রলেখা স্টল 244 নম্বর স্টল, এবার বইমেলা 244 নম্বর, 244-এ গেলে এই বইটি পাওয়া যাবে। তাহলে 244 নম্বর স্টলে গিয়ে আপনারা এই বইটি কালেক্ট করতে পারেন। এখানে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর যে একটা মানে জিস্ট আপনারা এই ভিডিওটার মধ্যে থেকে পেলেন যে কি কি থাকতে পারে, এছাড়াও আরো বিস্তারিত অনেক। কত পাতার বই এটি? এটা প্রায় তোমার 300 পাতার বই, এবং সেই বইটির মধ্যে আমি বেঙ্গল ভলেন্টিয়ার সম্বন্ধে যে কটি ফাইল দেখেছি সেই ফাইলগুলো আমার এসছে, এবং এর বাইরেও অনেক কিছু থাকতে পারে। যারা ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আরো গবেষণা করবে তারা এটা আরো সমৃদ্ধ কাজ করবে। আমি সেই সমস্ত ফাইলই এর মধ্যে রাখার চেষ্টা করেছি, এবং সুভাষচন্দ্র, বিবেকানন্দ থেকে শুরু করে সুভাষচন্দ্র অবধি একটি বিপ্লবী দলকে কিভাবে তৈরি হয়েছিল তার একমাত্র নিদর্শন হচ্ছে বেঙ্গল ভলেন্টিয়ার্স। অনেকে হয়তো ভাবতে পারেন যে এটি কোনো প্রমোশনাল ভিডিও। একেবারে প্রমোশনাল ভিডিও নয়। আমি কোনো লেখকের বই প্রমোট করি এই কারণে। প্রমোশনাল বলতে আমরা সবসময় একটা মানিটারি লেনদেনের কথা বুঝি। এক্ষেত্রে তো বিষয়টা তা নয়। এক্ষেত্রে একটা কাজ যেটা আমার আপনার অতীতকে সামনে আনতে পারে, যেভাবে সৌম্যরা চেষ্টা করছে, আমি আমার এই মাধ্যমের মধ্যে দিয়ে সেগুলো আপনাদের কাছে পৌঁছতে চাই। যারা জানতে চান অনেক বেশি সংক্রান্ত বিষয়, বইটি আপনাদের সংগ্রহে রাখতেই পারেন। আর বইটি কেমন লাগলো যদি আপনি কালেক্ট করে নেন তাহলে আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। আর সৌম্যব্রত আর এখানে আমি আমার দর্শকদেরকে, যারা তোমার দর্শক তারা আজকাল আমারও দর্শক হয়ে গেছে, কারণ তোমার এখানে এতবার এসেছি, তাদেরকে একটাই মেসেজ দিতে চাই যে অনেকেই আমাকে বলে যে কুণালের চ্যানেলেতে বই প্রমোট করতে কি দরকার হয়, কি নেয় কুণাল, এটা অনেকে বলে। তাদেরকে একটা কথা বলছি, এটা ভালো কাজ, কুণাল আর কিছু নেয় না। কারণ আজকে আমি যখন কুণালের স্টুডিওতে আসলাম, তা আমি দাঁড়িয়েছিলাম, কুণাল নিজে গিয়ে আমাকে বাইকেতে চাপিয়ে নিয়ে এসছে, তার জন্য আমার একটি পয়সাও খরচা হয়নি। এবং আরেকটাও বিষয় আপনাদেরকে জানাচ্ছি, এই ভিডিওটা আমি কুণালদাকে অনেকদিন আগে বইয়ের কথা বলেছিলাম, সে নিজে ফোন করে এই ভিডিওটা করতে চেয়েছে, এবং তার একটা দুপুর নষ্ট করে পুরো আমার বইয়ের জন্য এই কাজটা সে করলো। তাতে তার কতটা বেনিফিট হবে, লাভ হবে আমি জানি না, কিন্তু আমার বেনিফিট অবশ্যই হবে। সুতরাং এটা যারা মনে করেন যে কেবল ইউটিউবাররা টাকার জন্যই বা অর্থের জন্যই কাজ করে, আমি এটুকু বলতে পারি আয়ান বোস এবং কুণাল বোস কিন্তু তার ব্যতিক্রম। আমি এটা আমার জীবন দিয়ে বুঝেছি। ঠিক কথা। মানে একটা জিনিস আমি মানুষকে বোঝাতে পারি না, যেমন ধরো অর্থ না খুব সামান্য একটা জিনিস, কিন্তু এটা অনেক বড় জিনিস। অর্থ ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। আজকে আমরা যে স্বাধীনতা সংগ্রাম নিয়ে এত আলোচনা করছি, সেখানে অর্থ না থাকলে কিছুই হতো না। তো জীবন ধারণ করার জন্য অর্থের দরকার হয়। তো আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা অর্থ ইনকাম করি, কারণ থ্রু অ্যাডস এটা আমাদের করতে হবে, না আমাদের জীবন কিভাবে কাটবে। তোমরা আজকে রিসার্চ করছো, তাদের জন্য তোমাদের বইগুলো বিক্রি হচ্ছে, তার রয়্যালটিস গুলো তোমরা শিওর, না হলে কাজই চালাতে কিন্তু পারতাম না। উদ্দেশ্যটা কিন্তু শুধু অর্থ উপার্জন নয়। অর্থ তো সামান্য একটা ব্যাপার। আজকে আমি একটা বই রিলিজ করার জন্য বা বই প্রমোট করার জন্য যদি আমি পয়সা নিই, সেটা কিন্তু আবার অন্য জায়গা। কিন্তু আমার ভিডিওর দর্শকরা দেখছেন, তাদের নেট খরচ করে সেখান থেকে যে বিজ্ঞাপন আসে সেটা আমার উপার্জনের জায়গা, সেখান থেকে আমার সংসার চালাচ্ছি বা আমি আমার জীবন ধারণ করছি। তুমি বই বেচছো এই জন্য না যে তোমার জীবন ধারণ করতে হবে, শুধু বইটা বেচছো, তোমার উদ্দেশ্যটা সেটা, তোমার কাজটা করতে ভালো লাগছে, প্লাস তার মধ্যে জীবন ধারণের একটা জায়গাও তৈরি হচ্ছে। অবশ্যই আমাদের প্রফেশন সামলাতে গিয়ে যদি আমরা এই কাজগুলো না করতে পারি, তাহলে তো আমাদের কোথাও একটা অর্থের যোগান থাকতে হবে যেখান থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। সো কে কি বললো এটা কখনোই আই এম বস ভাবিনি। শুধু এটা কোনো ক্লারিফিকেশনও নয়, শুধু একটা কথাই বলার যে আমরা ডেলিভারেটলি সেই জিনিসগুলো ডেলিভার করার চেষ্টা করি যেটা ইতিহাসে লেখা হয়নি। আর যেটা ইতিহাসে লেখা হয়নি, আগামী দিনে সেই ইতিহাসটা লেখা হচ্ছে এবং বর্তমানেও লেখা হচ্ছে। যে ইতিহাস লেখা হচ্ছে, তো পিছনে কি লেখা হয়নি তা নিয়ে হাবিত্তেশ করার কোনো জায়গা নেই। সো লেখা হচ্ছে। সৌম্যব্রতর মতন অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা আগামীর জন্য অনেক কিছু রেখে যাচ্ছেন। সৌম্যব্রত, প্রথমত অনেক ধন্যবাদ এই পডকাস্টে আরো একবার আসার জন্য। আর এই বইটির জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। ডেফিনেটলি বইমেলায় দেখা হবে। এবং পাশাপাশি আবারও বলবো যে সকল দর্শকরা বইটি কিনছেন, প্লিজ আমাকে ইনফর্ম করবেন বইটি পড়ে কেমন লাগলো। আমার তোমার জন্য, তোমার শেষ যদি তোমার কিছু বলার থাকে। আর কিছুই বলার নেই, তবে তোমাকে বলবো কুণালদা, তোমার সাথে আজকে বসতে পেরে খুব ভালো লাগছে আজকে বিবেকানন্দের জন্মদিনে। এবং আমি দর্শকদের বলবো খুব তাড়াতাড়ি কুণালদার চ্যানেলটাকে
আরও সাবস্ক্রাইব করুন, যাতে বহু মানুষের কাছে এটা পৌঁছে যায়। কারণ আমরা যে কথাগুলো লিখছি সহজেই আপনারা এই চ্যানেলটিকে কেবলমাত্র একটা আঙুলের চাপে সাবস্ক্রাইব করে কিন্তু তার অনেক ইতিহাস জেনে নিতে পারেন। এবং আমিও কুণালদার চ্যানেলটা প্রতিদিন ফলো করি আমার না জানা বহু বিষয়কে জেনে নেওয়ার জন্য। সুতরাং আপনারাও কিন্তু এই অপরচুনিটিটা ছাড়বেন না, একটা আঙুলের চাপে সাবস্ক্রাইব করে অনেক কিছু জেনে নেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং শেষে আমি একটা কথাই বলি যে আই এম বোস বা ইউটিউব আমার জন্য শুধুমাত্র কোনো একটা প্রফিট মেকিং বিজনেস নয়। ইউটিউব আমার কাছে একটা প্যাশন, যে প্যাশনের জন্য আমি সবকিছু ছেড়ে দিয়েছি। এবং একটা মানুষ প্যাশনেট না হলে এই কাজ করতে পারে না। আমি আজও এটা বলতে গর্ববোধ করি এই কারণে, কারণ ইউটিউব আমার প্রত্যেকটা রক্তে ফোটে। এই ভিডিও মেকিং স্পেশালি, আজকে ইউটিউব না থাকলে অন্য কোনো প্ল্যাটফর্ম, ফেসবুক বা আদার্স যে কোনো প্ল্যাটফর্ম, আমার ভিডিও মেকিংটা একটা প্যাশন। সো এই প্যাশনের জায়গা থেকে আবারও বলি, আমরা এগিয়ে যাই আগামী প্রজন্মের হাত ধরে, যে নতুন প্রজন্মই পারে আগামীর পথ দেখাতে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের আরো একবার এই ভিডিওটি দেখার জন্য। এবং অবশ্যই সাবস্ক্রাইব এ কারণেও করবেন, আমরা 1 লাখ এবং খুব দ্রুত সেখানে পৌঁছতে চাই। এবছরের এই মাসের মধ্যে হলে খুব ভালো হয়। ভালো থাকবেন শুভব্রত, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ কুণাল, তোমাকেও। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপাতত এখানে শেষ করছি। জয় হিন্দ।